গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার দাবিতে এনসিপির বিক্ষোভ। দিনাজপুরের বিরল সীমান্ত থেকে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ। ঝিনাইদহ যশোর মহাসড়কের ৩১ কিলোমিটার ভাঙচুর, ঝুঁকি নিয়ে চলছে গাড়ি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে, সাথে আছি আমি রাজিউর রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21tonline। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার এবং রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এনসিপির বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এনসিপির ঢাকা মহানগর শাখা এই আয়োজন করেছে। এতে এনসিপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখছেন। এর আগে এক ভিডিও বার্তায় ঢাকাবাসীকে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দর্শক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিক্ষোভ সমাবেশ স্থলে আছেন সহকর্মী সিরাত আল মুস্তাকিম। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সিরাত, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? সিরাত, এনসিপির ডাকা যে বিক্ষোভ সমাবেশ চলছে, আপনি রয়েছেন সেখানে এবং ইতিমধ্যেই বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে, সেখানে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন বিস্তারিত জানাবেন আমাদের। রাজুর, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি এনসিপির বিক্ষোভ সমাবেশে। সমাবেশ স্থল কিন্তু ৩টার আগে, অর্থাৎ টাইম ছিল ৩টায় বিক্ষোভ সমাবেশ শুরু হওয়ার, সেই টাইমের আগেই কিন্তু আমরা দেখেছি যে কানায় কানায় পরিপূর্ণ হতে শুরু করেছে। ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গা থেকে এনসিপির যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু এই সমাবেশ স্থলে এসেছেন এবং এতক্ষণ আমরা দেখেছি যে কেন্দ্রীয় নেতারা তারা কিন্তু কথা বলেছেন। তারা কিন্তু বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং শেখ হাসিনার বিচার সহ আওয়ামী লীগের বিচারের আগে কিন্তু কোনো নির্বাচন তারা চায় না, অর্থাৎ আগে বিচার কার্যকর করতে হবে, তারপরে সংস্কার, তারপরে কিন্তু তারা নির্বাচন চাচ্ছে। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্টেজে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় যে নেতা আছে তারা কিন্তু স্টেজে আছে এবং এখন কিন্তু যে আসরের আজান চলছে, নামাজের জন্য বিরতি দেওয়া হয়েছে এবং এরপরেই কিন্তু কেন্দ্রীয় যে নেতারা তারা কিন্তু কথা বলবেন। আমি একটু জানিয়ে রাখি, দুপুর ২টা থেকে কিন্তু সমাবেশ স্থলে এনসিপির ঢাকা মহানগরীর বিভিন্ন ইউনিট থেকে কিন্তু নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছে এবং এখন পর্যন্ত যেই জায়গাটিতে তারা সমাবেশ করছে, বায়তুল মোকাররম দক্ষিণ গেট কিন্তু পুরোপুরি কানায় কানায় পরিপূর্ণ অবস্থায় আছে। এই যে আজানের যে বিরতি চলছে, সেই বিরতির পরেই কিন্তু কেন্দ্রীয় যে নেতারা আছে যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে তারা কিন্তু কথা বলবেন এবং এর আগে যারা কথা বলেছেন তাদের কথায় আমরা যতটুকু বুঝেছি তারা কিন্তু বিচার, আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার বিচার সহ সংস্কারের আগে কিন্তু তারা নির্বাচনে যাবে না। রাজিউল। মুস্তাকিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, বায়তুল মোকাররম প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সিরাত আল মুস্তাকিম। তিনি জানাচ্ছিলেন এনসিপির ডাকা যে বিক্ষোভ কর্মসূচি তার বিস্তারিত। দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজৈন সীমান্ত থেকে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে দুই ভারতীয় নাগরিককে ধরে এনেছে গ্রামবাসী। স্থানীয়রা জানায়, দুপুরে সীমান্তে ধান কাটতে গিয়েছিলেন মাসুদ ও এনামুল নামের দুই কৃষক। এ সময় তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। পরে ক্ষিপ্ত হয়ে অবিনাশ টুডু ও ফিলিপ নামে দুই ভারতীয় নাগরিককে ধরে এনেছে গ্রামবাসী। তাদের কারুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে আটকে রাখা হয়েছে। এ ঘটনায় দুই দেশের নাগরিক বিনিময়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানায় বিজিবি।
এদিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছে। গেল রাতে মহেশপুর উপজেলার কুসুমপুর সীমান্তের বিপুলবাড়িয়া গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। স্বজনরা জানায় ওই গ্রামের যুবক রিয়াজ রাতে সীমান্তের মাঠে বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য যায়। সে সময় বিএসএফের তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে, এতে গুলিবিদ্ধ হয় রিয়াদ। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গার জীবননগর ও পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থা গুরুতর হলে ঢাকায় পাঠানো হয়েছে। তবে গুলির এমন কোনো তথ্য জানা নেই বলে জানিয়েছে বিজিবি। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে এবার স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে খাল খনন করছে বিএনপি। দুপুরে এই উদ্যোগের উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন। প্রায় 1 কোটি টাকা ব্যয়ে 700 জন ওয়ার্ড বিএনপি নেতাকর্মী 1 মাসের মধ্যে নগরীর উত্তর কাটলির 2টি খাল খনন করে সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করবে। খাল খনন উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, নগরীর খালগুলোর উন্নয়নে বিগত বছরগুলোতে নানা সময়ে 6 থেকে 13 হাজার কোটি টাকা পর্যন্ত বরাদ্দ হয়েছে। তবু জলাবদ্ধতা থেকে মুক্তি মেলেনি নগরবাসীর। জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় বিগত স্বৈরাচার সরকার এমন লুটপাটের সুযোগ পেয়েছে বলে অভিযোগ বিএনপি নেতাদের। হয়তো 13,000 কোটি টাকা বিনিয়োগ হয়েছে, তো আপনারাই বলেন, আপনারা কি এর কোনো প্রতিফলন যে খালগুলোতে দেখছেন না পানি নিষ্কাশনে দেখছেন? চট্টগ্রাম তো একটু বৃষ্টি হলে এখনো ডুবে যাচ্ছে। এগুলো পার্মানেন্ট সংস্কার আমাদের করতে হবে যদি আমি পার্মানেন্ট সলিউশন চাই। এখন আমরা যেগুলো করছি সামনে জলাবদ্ধতা থেকে মুক্ত করার জন্য টেম্পোরারি বেসিস আমরা কিছু সংস্কারের কাজ করছি। দেশে এবার পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। স্থানীয় বাজারে কৃষকরা পেঁয়াজ বিক্রি করছেন 35 থেকে 40 টাকায়। পাইকারি পর্যায়ে সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে 47 থেকে 50 টাকা কেজিতে। বাড়তি দামের পেছনে খুচরা বিক্রেতারা উঠছেন পাইকারদের, আর পাইকাররা বলছেন কৃষকরা পেঁয়াজ মজুত করে রেখেছেন। প্রতিনিধিদের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। পেঁয়াজ উৎপাদনে অন্যতম জেলা পাবনা। এ জেলায় চলতি মৌসুমে পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 6 লাখ টন। উৎপাদন হয়েছে প্রায় 8 লাখ টন। তদারকিতে রেখেছি যেন কৃষক পর্যায়ে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, তারা যেন পেঁয়াজ উৎপাদন থেকে মুখ ফিরিয়ে না নেয়, পেঁয়াজের উৎপাদনে যেন তারা উৎসাহ বজায় রাখে। পেঁয়াজের এমন বাম্পার ফলনেও বাজারে গত 1 মাসে দাম বেড়েছে 10 থেকে 15 টাকা। 1 মাস আগেও খুচরা পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজ 30 থেকে 35 টাকায় বিক্রি হয়েছিল। যদি 2200 থেকে 24-2500 টাকা বেচতে পারে আমাদের আর কি তবিলটা বাঁচবে। মানে লেবারের দামটা একটু হয়। বর্তমান যে বাজারটা আছে এটা ঠিকই আছে। বাজার হিসেবে 50 টাকা বেচতেছে আর পাইকারি বেচতেছে আপনার 48 টাকা। তা আশা করা যায় সামনে পেঁয়াজের দাম একটু কমবে। সাধারণ ক্রেতাদের অভিযোগ, বেশি লাভের আশায় পেঁয়াজ মজুত করে দাম বাড়ানো হয়েছে। 50 টাকা কেজি, সেক্ষেত্রে আর কিছুটা কম হলে ভালো হতো। দেখা যাচ্ছে 30-35-এর মধ্যে হলে আমাদের জন্য একটু সুবিধা হবে। পেঁয়াজের ভান্ডার খ্যাত ফরিদপুরেও পেঁয়াজের ভালো ফলন হয়েছে। বাড়তি দামের পেছনে খুচরা বিক্রেতারা দুষছেন পাইকারদের, তবে পাইকাররা বলছেন কৃষকরা পেঁয়াজ মজুত করে রেখেছেন। 40 টাকা কেনার পরে 4 টাকা খরচ আছে, 49 টাকা ঢাকায় জামাকে পড়লো, তারপরে খুচরা লাভ যখন টাকা কিনে না তারপরে 50 টাকা অনেক আমদানি হয়ে যায়, যার কারণে কম একটু, আর যখন মাল কম আসে তখন একটু বাইরে। সামনে ঈদুল আজহায় পেঁয়াজের দাম আরও বাড়তে পারে, তাই বাজার মনিটরিং বাড়ানোর দাবি সাধারণ মানুষের। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এখনকার মতো স্বাধীনতা কখনোই বাংলাদেশের সংবাদ মাধ্যম ভোগ করেনি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ গণমাধ্যমের চ্যালেঞ্জ বিষয়ক আলোচনা সভায় তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সংবাদ মাধ্যম সহ মানুষের বাক স্বাধীনতায় বিশ্বাসী। তিনি জানান, জুলাই আগস্ট আন্দোলনে চট্টগ্রামের যেসব সাংবাদিক শিক্ষার্থীদেরকে পুলিশের হাতে তুলে দেওয়ার ব্যাপারে সহযোগিতা করেছে তা তদন্ত করে দেখতে একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় সত্য মিথ্যা যাচাইয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান শফিকুল আলম।
বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত না খাওয়ার পণ করা ঝিনাইদহের নিজামউদ্দিন মণ্ডলের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান। ৩০ এপ্রিল তাকে ভর্তি করা হয় ঢাকা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। ফরিদপুর প্রতিনিধি এহসান রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহের নিজামউদ্দিন মণ্ডল পণ করেছিলেন বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাবেন না। এরপর থেকে কেটেছে শুকনো খাবার খেয়ে। স্বজনরা জানায় ২০১৪ সালের ৩০ মে ঝিনাইদহের মহেশপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে কাঙালি ভোজের আয়োজন করেন নিজাম। কিন্তু আওয়ামী লীগ হামলা চালিয়ে সেই কাঙালি ভোজ পণ্ড করে দেয়, নষ্ট করে দেয় রান্না করা খিচুড়ি। ফ্যাসিস্টদের ন্যাক্কারজনক এই আচরণ মেনে নেননি নিজামউদ্দিন মণ্ডল। প্রতিবাদে ভাত না খাওয়ার পণ করেন তিনি। অনুষ্ঠানটা করতেছিলাম, মানে খিচুড়ি রাঁধতেছিলাম, লাঠি মারি ফুলি দেওয়ার পরে আমার বললাম যে আমি আর এই ভাত খাবো না, আমার 10 দিন ক্ষমতা না আসে, তারেক রহমান বাড়ি আসবে। এরপর থেকে ভাত স্পর্শ করেননি নিজাম। দিন কাটিয়েছেন শুধু রুটি কলা খেয়ে। তার ফুসফুসে ক্ষত দেখা দিয়েছে। ঈদুল ফিতরের পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। ২৮ এপ্রিল তাকে ভর্তি করা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে এই খবর পেয়ে নিজামউদ্দিন ও তার পরিবারের সাথে যোগাযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশে ফরিদপুর মেডিকেলে যান দলের কেন্দ্রীয় প্রতিনিধি দল। জানান নিজামউদ্দিনের চিকিৎসার সব খরচ বিএনপি বহন করবে। আমাদের যে টিমকে পাঠিয়েছেন সবার সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি ওনাকে আমরা ঢাকায় ভালো কোনো হসপিটালে পিজি হসপিটালে আমরা স্থানান্তর করব। জনাব তারেক রহমান তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। দলের জন্য তার ডেডিকেশন এবং সেই ডেডিকেশনকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধা করে কীভাবে দেখেন সেটি কিন্তু আজকে দৃষ্টান্ত। সেই দৃষ্টান্তকে আমরা সকলেই অনুসরণ করি। চিকিৎসকদের পরামর্শে তাৎক্ষণিকভাবে তাকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়। নিজামউদ্দিন মণ্ডলের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে। তিনি ৩ ছেলের বাবা। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। গণ অভ্যুত্থানের পর প্রত্যেক তরুণকে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা দরকার ছিল বলে মন্তব্য করেছেন কবি, চিন্তাবিদ ও দার্শনিক ফরহাদ মজহার। দুপুরে বগুড়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, আমরা নির্বাচন নিয়ে ব্যস্ত, অথচ আমাদের দরকার ছিল রাষ্ট্র কিভাবে রক্ষা করতে হবে সে চিন্তা করা। মিয়ানমারের রাখাইন রাজ্যের সঙ্গে বাংলাদেশ সরকারের মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সেনাবাহিনীকে প্রক্সি ওয়ারের দিকে ঠেলে দিচ্ছে। এছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে বরং পুনর্বিবেচনার মাধ্যমে পরস্পরের ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে হবে। দল হিসেবে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হতে পারে, তবে তাদের সবাই খারাপ নয় উল্লেখ করে ফরহাদ মজহার বলেন, দলটিকে আইন করে নিষিদ্ধ করা যেতে পারে। লড়াইটা করলাম যে ৭২ সালের সংবিধান আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে। তরুণরা যখন বললো, ছাত্ররা যখন বললো আমরা সংবিধান বাতিল চাই, আমরা বললাম আমাদেরকে বলা হলো, ছাত্রকে বলা হলো আমরা তো মুক্তিযুদ্ধের বিরোধী না, তা তো না। ৭২ সংবিধান বাতিল করাটাই মুক্তিযুদ্ধের ছিল। রমজানে এবার সবজির দাম কম ছিল, কিন্তু রোজা শেষ হওয়ার পর থেকে সবজির দাম বেড়েই চলেছে। সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম কেজিতে 10 থেকে 15 টাকা বেড়েছে। মিনিকেট চালের দাম কিছুটা কমেছে। মুদিবাজার স্থিতিশীল আছে, আগের দামেই বিক্রি হচ্ছে মাংস। চাষের মাছের দাম ঠিক থাকলেও বেড়েছে নদীর মাছের দাম। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে রিপোর্ট করছেন সোহেল সামি। ক্রেতা বিক্রেতার দর কষাকষি ছাড়া বাজার হয় না। কারওয়ান বাজারেও দেখা গেল একই চিত্র। দোকানের দাবি দাম ঠিক আছে, সেটাই আবার ক্রেতার কাছে বেশি। গত সপ্তাহে বা আরো 15 দিন আগে যে রেট বিক্রি করছি, বর্তমানে একই রেট বর্তমান বাজার চলতেছে। দাম বাড়ছে, দাম বলতেছে যে স্থিতিশীল, কিন্তু দাম বাড়ছে। ডিম, তেল, পেঁয়াজ, রসুন ও মশলার দাম আগের মতো আছে। চালের মধ্যে শুধু চিকন চালের দাম কেজিতে 3 থেকে 5 টাকা কমে হয়েছে 78 থেকে 80 টাকা। মুরগি, গরু, খাসির মাংসের দাম স্থিতিশীল রয়েছে। চাষের মাছের দাম আগের মতো থাকলেও বেড়েছে নদীর মাছের দাম। কাতল মাছ 400 টাকা কেজি, 380 টাকা কেজি, বল মাছ 600 টাকা কেজি, শিং মাছ 500 টাকা কেজি, এই দেশি মাগুর মাছ 800 টাকা কেজি। অন্য অন্য মাছের দাম বাড়ে নাই, কিন্তু একমাত্র নদীর মাছের দামটা বেশি বাড়ছে আর কি।
তবে বাজারে সবজির দাম চড়া। গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি বেড়েছে 10 থেকে 20 টাকা। কেবল আলু ছাড়া সব ধরনের সবজি 70 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। বরবটি ধরেন এখন নিল 80 টাকা, 50 টাকা 60 টাকা ছিল। পটলও ছিল 40 টাকা 30 টাকা, এখন নিল 60 টাকা। কেজিতে প্রতি কেজি 10 থেকে 15 টাকা কিছু সবজি আছে, 20 টাকাও বেশি। গত সপ্তাহে তুলনামূলক এই সপ্তাহে এক কেজিতে 20 টাকাও বাড়ছে কিছু সবজি। তবে সব মিলে আগের বছরের তুলনায় এবছর দামে স্বস্তির কথাই জানালেন ক্রেতারা। দাম এখন পর্যন্ত এটা ঠিক আছে। সোহেল সামি, একুশে টেলিভিশন, ঢাকা। শেষ হয়নি 4 বছর আগে অনুমোদন হওয়া ঝিনাইদহ যশোর মহাসড়ক 6 লেনে উত্তরীকরণ প্রকল্পের কাজ। জমি অধিগ্রহণ না হওয়ায় কাজ চলছে ধীরগতিতে। এদিকে মহাসড়কের 31 কিলোমিটার এলাকার কোথাও ভাঙাচূড়া, কোথাও ছোট বড় গর্ত, আবার কোথাও উঠে গেছে পিচ। এতে ঝুঁকি নিয়ে চলছে গাড়ি, বাড়ছে দুর্ঘটনা। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। এ চিত্র ঝিনাইদহ যশোর মহাসড়কের। ঝিনাইদহ থেকে যশোর পর্যন্ত বুটিয়ারগাতি, তেঁতুলতলা, বিষখালী, নিমতলা সহ সড়কটির 31 কিলোমিটার জুড়েই ভাঙাচোরা, উঠে গেছে পিচ, সৃষ্টি হয়েছে নানা আকারের গর্তের, আর ধুলার যন্ত্রণা তো আছেই। ভেতরে ক্ষত রেখে উপরে মাঝে মাঝে দেয়া হচ্ছে দায়সারা সংস্কারের প্রলেপ। এমনিতেই চলাচলের অনুপযোগী, তার উপর সামনের বর্ষার ভয় বাড়ছে। বিশ্ব রোডে জীবনে কোনদিন আমরা সলিং দেখিনি। এই সলিং হওয়ার কারণে প্রতিদিন প্রায় অ্যাক্সিডেন্ট হওয়ার তালে আছে। ভাঙাচুরের কারণে গাড়ি ক্ষয়ক্ষতি হচ্ছে, প্রায় দিনে অ্যাক্সিডেন্ট হচ্ছে, গাড়ির এই যে ঝুড়ো ভেঙে যাচ্ছে। 2020 সালের নভেম্বরে একনিকে অনুমোদন পায় ঝিনাইদহ যশোর মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ। 2026 সালের জুনে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনও কাজের 94% বাকি। গাড়ি চালাইতে গেলে গাড়ি ভেঙে যায়, ছুটে যায়। গাড়ির রাস্তায় খুব ড্যামারেজ, গাড়ি ঘোড়া চালানো মেলা কষ্ট। দীর্ঘদিন মেরামত না করায় বাড়ছে ক্ষতের পরিমাণ। 6 লেনে উন্নয়নের কাজ আটকে আছে ভূমি অধিগ্রহণের অজুহাতে। কাজের বিষয়টা আমরা পুরোপুরিভাবে আসলে কাজটা শুরু করতে পারিনি এই কারণে যে পেভমেন্টের কাজটা তো আমরা পুরোপুরি শুরু করতে পারছি না, কারণ ভূমি অধিগ্রহণটা কমপ্লিট হয়নি। আসলে ভূমিটা যত তাড়াতাড়ি আমরা পাবো তত তাড়াতাড়ি আমরা কাজ শুরু করব। মহাসড়কটি সড়ক ও জনপথ বিভাগের হলেও 6 লেনে উন্নীতকরণের কাজ করছে ইউকেআর প্রকল্প। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। সিরাজগঞ্জে মুক্তিপণ আদায় আর জমি লিখে নেয়ার জন্য আটকে থাকা বৃদ্ধ ও এক নারীকে উদ্ধার করেছে পুলিশ। মাটির নিচে থাকা গুপ্ত কক্ষ থেকে নিজেরাই কৌশল করে বের হয়েছেন। এই চক্রের হোতা নাজমুল ইসলাম আরাফাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরাফাত নিজেকে সাংবাদিক পরিচয় দিতেন। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জা, তথ্য ছবিতে, ডেস্ক রিপোর্ট। বন্দিদশা থেকে মুক্ত হয়ে শিল্পী খাতুন জানান, অপহরণের পর গুপ্ত কক্ষে আটকে রেখে চালানো হতো নির্যাতন। তাকে আটকে রাখা হয়েছিল 4 মাস, আর বৃদ্ধ আব্দুল জব্বারকে আটকে রাখা হয় 6 মাস। শুক্রবার ভোর রাত 3টার দিকে কেচি দিয়ে মাটি ঘুরে তারা বাইরে বের হয়ে আসে। আমি ন্যায় বিচার চেয়েছি এবং এই ধরনের ঘটনা আমি তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে জানি আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে। আমাদের অফিসে আমাদের অভিযোগ করা আছে, ডিএবি অফিসে আমাদের এলাকায় অভিযোগ করা আছে। এরকম সব জায়গায় আমরা চেষ্টা করছি, কিন্তু আমার বাপের কোন জায়গায় আমরা উদ্ধার করতে পারি নাই। স্থানীয় ও পুলিশ জানায়, শিল্পী খাতুন ও আব্দুল জব্বারকে চান্দাইকোনা ইউনিয়নের সোনারামপুর পূর্বপাড়া গ্রামের সুমনের বাড়ির নিচে বানানো কক্ষে আটক করে রাখে সংঘবদ্ধ চক্র। এরপর তাদের না পেয়ে পরিবারের লোকজন থানায় অভিযোগ করেন। এদিকে অপহৃতদের দেয়া তথ্যের পর পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা ওই গোপন কক্ষের সন্ধান পায়। এ সময় চক্রের সদস্য সাংবাদিক নাজমুল ইসলাম আরাফাতকে গ্রেফতার করে। নাজমুল হাসান আরাফাত আর সাথে কিছু লোকজন নিয়ে তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় নিয়ে আসবো। করোনায় হাত দিলে মামলা রুজু করে নেব। অবশ্যই অভিযান অলরেডি আমার 2টা বাইরে আছে কাজ করতে। ঘটনাটি জানাজানি হলে বিক্ষুব্ধরা সুমন ও আরাফাতের বাড়িতে আগুন দেয়, ভাঙচুর করে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। খুলনা সিটি কর্পোরেশনকে পৈতৃক সম্পত্তি ভাবতেন ফ্যাসিস্ট শেখ হাসিনার আস্থাভাজন অপসারিত মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক। নামে বেনামে টেন্ডার দিয়ে
সিটি কর্পোরেশনের সব কাজই করতেন তিনি এবং তার প্রতিষ্ঠান। আশরাফুল ইসলাম নূরের তথ্য ডেস্ক রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শেখ জুয়েল। আমার এখানে প্রশাসনে বলি দেওয়া আছে। তালুকদার আব্দুল খালেক ছিলেন খুলনা সিটি মেয়র, আর তার স্ত্রী হাবিবুন নাহার ছিলেন উপমন্ত্রী। স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে এই দম্পতি ক্ষমতার অপব্যবহার করে গড়েছেন টাকার পাহাড়। খুলনায় তারা যেন হীরক রাজের রাজত্ব কায়েম করেছিলেন। ঠিকাদারি কাজে দুর্নীতি, পছন্দের ঠিকাদারদের একচেটিয়া কাজ দেওয়া ও কমিশনের ভিত্তিতে কাজ বিক্রির অভিযোগ রয়েছে তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে। অভিযোগ, পছন্দের ব্যক্তি ও আওয়ামী লীগ নেতাদের মধ্যে লাইসেন্স ছাড়াই প্রায় 1000 কোটি টাকার কাজ ভাগ করে দিয়েছেন তিনি। টাকা নেছে 4 বছর ধরে 100% যে মুস্তাফিজ ছিল। কোন বিল, ওই বাবুল রানার বিল বলেন, আশার বিল বলেন, কাউন্সিলরকে বিল বলেন, কোনো বিল টাকা না দিয়ে যেতে পারেনি। 1% করে অ্যাকাউন্ট সিস্টেম নেছে। স্থানীয় চেম্বার ওনাদের হয়তো ইন্ধনে খুলনা সিটি কর্পোরেশনকে বাইপাস করে উনি এই কাজগুলো করছিলেন। সুযোগ পেলেই খালেদা জিয়া ও তারেক রহমান সম্পর্কে কটূক্তি করতেন আব্দুল খালেক। বিএনপির এক সময় সালাম তালুকদারের ভাইপো, তিনি ছিলেন প্রতিমন্ত্রী, কিন্তু তিনি সাংবাদিক সম্মেলনে বলছেন যে এই সেক্টর থেকে 22,000 কোটি টাকা তারেক জিয়া এবং মামুন। ছিল কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের সাথেও সখ্যতা। সিটি কর্পোরেশনের মেয়র ছাড়াও ছিলেন সাউথ বাংলা অ্যান্ড কমার্স ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও খুলনা ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। তার সময়ে 7 বছর আগে সড়ক সংস্কার, শিপইয়ার্ড রোড আর ড্রেন খোঁড়াখুড়ির শুরু হয়, যা এখনো চলমান। এই উন্নয়নের বুলি দিয়ে তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে সরকারি বরাদ্দ যা এসছে তিনি লুটপাট করে খেয়েছেন। তার মনোনীত ব্যক্তিরাই সিটি কর্পোরেশনে কাজ করতেন। সিটি কর্পোরেশনের কোনো মেয়র বা কোনো কাউন্সিলর সিটি কর্পোরেশনে কোনো ব্যবসা করতে পারবে না। এটি সিটি কর্পোরেশনের অর্ডিন্যান্সের মধ্যে পরিষ্কারভাবে বলা আছে। তালুকদার আব্দুল খালেক, সে কিন্তু সিটি কর্পোরেশনের বিভিন্ন বেনামে স্বনামে কাজ করেছে। এসিসির এই অপসারিত মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেকের দুর্নীতি ও অনিয়ম অনুসন্ধানে 21 জানুয়ারি 3 সদস্যের টিম গঠন করে দুদক। দুদকের আবেদনে 24 মার্চ আব্দুল খালেক ও তার স্ত্রী সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহারের 5টি ব্যাংক হিসাব, এফডিআর ও সঞ্চয়পত্র মিলে প্রায় 8 কোটি 10 লাখ টাকা ফ্রিজ করে আদালত। 5 আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর লাপাত্তা এই দম্পতি। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। শেষ করছে 21 দেশের সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার দাবিতে এনসিপির বিক্ষোভ। দিনাজপুরের বিরল সীমান্ত থেকে 2 বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ। ঝিনাইদহ যশোর মহাসড়কের 31 কিলোমিটার ভাঙাচুরা, ঝুঁকি নিয়ে চলছে গাড়ি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।